মমতা ব্যানার্জি তো আজ সকালে জন্মাননি, দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, কেন্দ্রের মন্ত্রী থেকেছেন, অনেক বড় বড় দায়িত্ব সামলেছেন, নিজে একটা দল তৈরি করেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন। আমার ওনাকে পছন্দ হোক কি না হোক, রাজনৈতিক নেত্রী হিসেবে ওনারও একটা বুদ্ধি আছে, ওনারও একটা পরিকল্পনা রয়েছে, ওনারও কতগুলো সাফল্য রয়েছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। একজন রাজনৈতিক নেত্রী হিসেবে, একজন পোর খাওয়া রাজনৈতিক নেত্রী, দেশের মন্ত্রী থেকেছেন একজন, সেই জায়গা থেকে উনিও খুব ভালো করে জানেন, উনিও খুব ভালো করে চেনেন পশ্চিমবাংলাকে। উনি জানেন পশ্চিমবাংলা এমন একটা রাজ্য, যে রাজ্যে 100-র মধ্যে 30 জন মানুষ ধর্মে মুসলমান। এই মানুষ আর যাই হয়ে যাক না কেন, কখনো বিজেপিকে ভোট দেবে না, বিজেপিকে আস্থা দিতে পারে না কখনো। তার বাইরে এই পশ্চিমবাংলায় হিন্দু মানুষ যারা আছেন, এই হিন্দু মানুষেরও একটা বড় অংশের মানুষ আছেন যারা কিনা ধর্মনিরপেক্ষ, যারা কিনা আর যাই হোক না কেন, আর 5টা প্রশ্নে কাউকে সমর্থন করবে, কাউকে সমর্থন করবে না, কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি করাকে বাংলার হিন্দু মানুষও সমর্থন করেন না, হিন্দুদেরও একটা বড় অংশের মানুষ। উত্তরপ্রদেশে যে রাজনীতি চলে, বিহারে যে রাজনীতি চলে, সেই রাজনীতি পশ্চিমবাংলায় চলে না। তাই এই সমস্ত হিন্দু মানুষের কাছেও যদি আজকে প্রশ্ন আসে যে তাহলে কি বিজেপি সরকার চলে আসবে, তখন তাদেরও মনে হবে যে না বাবা, আর যা আছে আছে, কিন্তু বিজেপিকে যে করেও আটকাতে হবে, তার জন্য দরকার হলে আমি তৃণমূলকে ভোট দেবো। এই রাজনীতি মমতা ব্যানার্জি জানেন, এবং ওটা উনি জানেন বলে উনি কি করলেন। আজকে আপনাদের কাছে বলছে একটা কথা, দেখুন, ধরুন আমার সামনে দেখছি একটা বাচ্চা কাঁদছে, খিদে, একটা বাচ্চার খুব খিদে পেয়েছে, খিদের জ্বালায় কাঁদছে। আমি যদি মানুষ হই আমি কি করবো? আমি বাচ্চাটাকে খাবার দেবো। আর আমি যদি অমানুষ হই আমি তাহলে কি করবো? আমি বাচ্চাটাকে খাবার দেবো না, বাচ্চাটার সামনে একটা নেড়িকুত্তাকে এনে বেঁধে দেবো, একটা কুকুরকে এনে বেঁধে দিয়ে বাচ্চাটাকে বলবো যে কান্না থামাও, কান্না না থামালে কুকুরটা তোর গায়ে ছেড়ে দেবো। বাচ্চাটা তখন খিদে ভুলে গিয়ে নয়, তখন কুকুরের কামড় খাওয়ার ভয়ে তখন কান্নাটা বাধ্য হবে কান্নাটা থামাতে। মমতা ব্যানার্জি ওই রাজনীতি করলেন বাংলার মুসলমানের সঙ্গে। কি করলেন? ক্ষমতায় এসে বিজেপি নামের একটা নেড়িকুত্তাকে ধরে এনে পশ্চিমবাংলায় বেঁধে দিলেন। বেঁধে দিয়ে বাংলার মুসলমানকে বললেন যে দেখে নিয়েছো বিজেপি, বামপন্থীদের মেরে শেষ করেছি, কংগ্রেসকে মেরে শেষ করেছি, এখন আছে খালি আমরা আছি, ওদিকে বিজেপি আছে, এবার বাপ বাপ বলে আমায় ভোট দাও, যদি আমি ভোটে হেরে যাই তাহলে পশ্চিমবাংলায় বিজেপি চলে আসবে। এই রাজনীতি করে একটার পর একটা ভোট পাঠ করছে। কিন্তু আপনাদেরকে বলছি, বলুন তো পশ্চিমবাংলায় বিজেপির আসতে কিছু বাকি আছে? যে রাজ্যে বিজেপি সরকার চালায় সেই রাজ্যে বিজেপি এই জিনিস করতে পারেনি আজ অব্দি। পশ্চিমবাংলায় যা মমতা ব্যানার্জি করে দেখাচ্ছেন, কি না সরকারের টাকায় মন্দির তৈরি। এই পূর্ব মেদিনীপুর জেলাকে আমরা একটা নন্দীগ্রাম দিতে চেয়েছিলাম, আমরা শিল্প কারখানা, শিল্প তালুক, যেখানে হিন্দু মুসলিম ভাগাভাগি হতো না, সবার ঘরে ছেলে মেয়ে যেত, চাকরি বাকরি করতো, কলকারখানা কারখানা ধোঁয়া উঠতো। এই জেলাকে আমরা হলদিয়া পেট্রোকেমিক্যালস দিয়েছিলাম। গোটা বাংলায় যত মানুষ আছে, কারোর যদি কোনো আত্মীয় স্বজন হলদিয়ায় থাকে, কারোর যদি বাড়ি হয় হলদিয়ায়, আত্মীয়রা তাকে জিজ্ঞেস করতো যে তোমাদের ওখানে কোনো চাকরি খালি আছে কোনো কোম্পানিতে? হলদিয়া মানে খালি একটা হলদিয়া পেট্রোকেমিক্যালস নয়, হলদিয়া পেট্রোকেমিক্যালসকে ঘিরে আরো শয়ে কোম্পানি, ছোট বড় কারখানা, ব্যবসা, দোকান, হোটেল, সবকিছু, একটা গোটা একটা শিল্প তালুক। যে একটা পিছিয়ে পড়া একটা জেলেদের গ্রাম ছিল, সেই গ্রাম আজকে ভারতের সবচেয়ে বড় শিল্প শহরগুলোর মধ্যে একটা শিল্প শহর। কারোর যদি আত্মীয় থাকে হলদিয়ায়, তাকে প্রশ্ন করতো অন্যান্য জায়গার লোকেরা যে হ্যাঁ তোমাদের ওখানে কোনো কোম্পানিতে কোনো চাকরি খালি আছে, আমার ছেলেটাকে আমার মেয়েটাকে তোমার ওখানে পাঠাবো, দেখো তো তোমার ভাইপোর জন্য ভাইজির জন্য একটা কাজের ব্যবস্থা করে দেওয়া যায় কিনা, কোনো কোম্পানিতে ঢুকিয়ে দেওয়া যায় কিনা। এই পূর্ব মেদিনীপুর লোকের কাজ পাওয়ার ঠিকানা ছিল, বাইরে থেকে লোকে আসতো এখানে কাজ করতে। আজকে শ্মশান বানিয়ে রেখে দিয়ে সেটা গোটা জেলাকে বানিয়ে দিয়ে কি করলো, কল কারখানা সব বন্ধ করে বললো এখানে মন্দির করে দিয়েছি, যাও এবার ভালো করে পুজো করো। সরকারের টাকায় মন্দির তৈরি করেছে। বিজেপি আজ অব্দি যে কাজ কোনোদিন করতে পারেনি সেই কাজ পশ্চিমবাংলায় করেছে। মোদী ওয়াকফের সংশোধনী পাস করালো, আমাদের পার্লামেন্টে ক্ষমতা নেই, আমরা পারিনি ওয়াকফের সংশোধনী পার্লামেন্টে আটকাতে। কিন্তু আমরা কি চেয়েছিলাম? আমরা সংখ্যায় পারিনি ওয়াকফের সংশোধনী আটকাতে, কিন্তু যেন ভারতের মানুষ, ভারতের সংখ্যালঘু মানুষ রাস্তায় নেবে, লড়াই করে, মিটিং মিছিল আন্দোলন করে যেন সেই সংশোধনীকে ঠেকিয়ে দিতে পারে। যেমন কৃষি বিলের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, কৃষি বিলও আমরা পারিনি পার্লামেন্টে আটকাতে, আমাদের সংখ্যা কম পড়েছিল। কিন্তু ভারতের কৃষক রাস্তায় নেবে কৃষি বিলের বিরুদ্ধে মিটিং করে, মিছিল করে, লড়াই করে মোদীকে বাধ্য করেছিল কৃষি বিল ফেরত দিতে। সেই সময় বিজেপি 303 জন এমপি ছিল, অনেক শক্তিশালী বিজেপি সরকার ছিল। আজকে তো বিজেপির 239 জন এমপি, বিজেপি অনেক দুর্বল আছে। যদি 303 জন এমপি নেওয়া বিজেপিকে কৃষি বিল ফেরত নেওয়ানো যায়, তাদেরকে দিয়ে কৃষি বিল বাতিল করানো যায়, তাহলে আজকে 239 জনকে নিয়ে জোট সরকার চালানো বিজেপিকে অনেক সহজে বাধ্য করা যেত ওয়াকফের সংশোধনী বাতিল করাতে। কিন্তু মমতা ব্যানার্জি করতে দিলেন না। এখানে দাঁড়িয়ে বললেন পশ্চিমবাংলায় যদি ওয়াকফের
সংশোধনের বিরুদ্ধে মিটিং মিছিল করেছো, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, আমার থেকে বড় শত্রু কেউ হবে না, যা করার দিল্লি গিয়ে করো। বাংলার ওয়াকফ সম্পত্তি মোদির হাতে তুলে দিলেন। এসআইআর শুরু হওয়ার আগে বলে দিলেন, আমি বেঁচে থাকতে, যতদিন আমি বেঁচে আছি, আমি বেঁচে থাকতে পশ্চিমবাংলা এসআইআর হবে না। আমি জানি না মমতা ব্যানার্জি এখনো বেঁচে আছেন, এর মধ্যে মরে পড়ে গেছেন। বাংলা এসআইআর শুরু হয়ে শেষ হয়ে গিয়ে এত লোকের নাম এখন বাদ চলে গেল। কোন কাজটা বাকি রেখেছেন বলুন তো, যে কাজটা বিজেপি থাকলে করতো, যেটা ওরা মূলে হচ্ছে না? ওবিসি সংরক্ষণ, মুসলিম ওবিসি সংরক্ষণ আমাদের সরকার করে গেছে। গোটা ভারতে যা কেউ ভাবতে পারেনি, রঙ্গনাথ মিশ্রর কমিশন আসলো, মুসলিম ওবিসি সংরক্ষণ গোটা ভারতে প্রথম করলেন বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার। আজকে সেই মুসলিম ওবিসি সংরক্ষণ বন্ধ করে দিল, বাতিল করে দিল মমতা বন্দ্যোপাধ্যায়। ছলে বলে কৌশলে এসে বলল, সব মুসলমানকে আমি ওবিসি করে দিচ্ছি। উনি এত বছরের মুখ্যমন্ত্রী, এত বছর দেশের মন্ত্রী ছিলেন, উনি জানেন না কোন মুখ্যমন্ত্রী বাবার ক্ষমতা নেই ঠিক করে কে ওবিসি আর কে ওবিসি নয়? ওইটা ঠিক করার জন্য ভারতে একটা ওবিসি কমিশন রয়েছে। আপনি নবান্নে বসে ঠিক করলেন আর সবাই ওবিসি হয়ে গেল। দেখালেন কি যে আমি সব মুসলমানকে ওবিসি করে দিচ্ছি, সবাই আবার সংরক্ষণ পাবে। করতে গিয়ে এমন করলেন, এমন ছকবাজি করলেন, বিজেপি থাকলে আরএসএস থাকলে কি করতো? আইন বদল করে ওবিসি সংরক্ষণ তুলে দিত। মাইকে মুসলমানের নামে 4টে গালাগাল দিয়ে ওবিসি সংরক্ষণ তুলে দিত যদি বিজেপি সরকার থাকতো। তার বদলে তৃণমূল সরকার এলো, ওরা মাইকে মুসলমানের নামে গালাগাল দিয়ে ওবিসি সংরক্ষণ তুললো না। ওরা কি করলো? আমি সব মুসলমানকে ওবিসি করে সবাইকে চাকরি দিয়ে দেবো, ভালো ভালো কথা বলে ওবিসি সংরক্ষণটাকে তুলে দিল, ডান দিক দিয়ে না গিয়ে বাঁ দিক দিয়ে তুলে দিল। ফলটা কি হলো? পরিণতিটা কি হলো? যে কাজটা বিজেপি 4টে গালাগাল দিয়ে করতো, সেই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় 4টে ডায়লগবাজি মেরে করলো। মুসলিম ওবিসি সংরক্ষণ তুলে দিয়ে এখন মাথায় কাপড় জড়িয়ে বাক্সা কাছে গিয়ে ইফতার করে বলছে, দেখো আমি মুসলমানের বন্ধু, কি সুন্দর তোমার সঙ্গে রমজান মাসে সে ইফতার করে গেলাম, আমার ইফতার করার ছবি দেখো, দেখি আমাকে আবার ভোট দাও। কতদিন এই নাটকবাজি চলবে বলুন পশ্চিমবাংলায়? কতদিন পশ্চিমবাংলায় নাটকবাজি চলবে? আপনাদের কাছে আবেদন করছি, সমস্ত ভোটকে একটা জায়গায় জড়ো করুন। একটা 5 বছরের বাচ্চাও পশ্চিমবাংলায় জানে যে একটা স্কুলের পরীক্ষা হচ্ছে, একজন পরীক্ষায় বসছে 100 নম্বরের পেপারে উত্তর দিতে বসছে, আর একজনের প্রথমেই 30 নম্বর কাটা হয়ে যাচ্ছে, সে 70 নম্বরের উত্তর দিতে বসছে। তো যে 70-এ পরীক্ষা দিচ্ছে সে কখনো 100-এ যে পরীক্ষা দিচ্ছে তার থেকে বেশি নম্বর পেতে পারবে না। এরা সহজ নয়। তাই আপনাদের কাছে এইটা বলা, যতদিন হিন্দু মুসলমানের নামে ভোট ভাগাভাগি হবে ততদিন পর্যন্ত রাস্তার মোড়ে দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে গালাগাল দেবে লোকে, তৃণমূল গালাগাল খাবে, বাসে ট্রামে ওদেরকে চোর বলবে, চিটিংবাজ বলবে, অত্যাচারী বলবে, মিডিয়াতে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা ওদেরকে নিয়ে আলোচনা হবে, গালাগাল দেওয়া হবে, প্রত্যেক দিন এই সবকিছু চলবে। কিন্তু শেষ পর্যন্ত ভোট ভাগাভাগির সুযোগ নিয়ে তৃণমূল বেরিয়ে যাবে। দেখবেন এখন অনেক লাফালাফি, অনেক কিছু শুনবেন, কিন্তু আপনাদের কাছে পরিষ্কার একটা কথা এখানে বলছি, শুভেন্দু অধিকারীর ডায়লগবাজি অনেক শুনেছি, আজকে থেকে শুনছি না। অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে এসেছিলেন এই জেলায়, তমলুক থেকে জিতিয়ে এমপি করেছিলেন। আমরা বহুদিন ধরে বলে আসছিলাম এদের সেটিং এর কথা, অনেকে বিশ্বাস করেছেন, করেননি। অভিজিৎ গাঙ্গুলি লড়ছিলেন তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলের চাকরি চোরগুলোকে দৌড় করাচ্ছিলেন, বাংলার মানুষ তাকে সম্মান করছিল, একটা অংশের মানুষ তাকে নিয়ে এসে বুঝিয়ে টুঝিয়ে নিয়ে আসলেন, এমপি করলেন। 6 মাস বিজেপিতে গিয়ে 6 মাসের মধ্যে বুঝে গেলেন অভিজিৎ গাঙ্গুলি বিজেপি আসলে ভেতর থেকে কি চিজ। বাড়িতে সাংবাদিকটাকে ইন্টারভিউ দিয়ে অভিজিৎ গাঙ্গুলি বলছেন, পশ্চিমবাংলার সরকারের সাথে মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন্দ্রের সরকারের সর্বোচ্চ 2 জনের, আমরা সবাই বুঝতে পারছি মোদী অমিত শাহর কথা বলছেন, কেন্দ্রের সরকারের সর্বোচ্চ 2 জনের বোঝাপড়া রয়েছে মমতা ব্যানার্জির সঙ্গে। বিজেপি সরকার চায় না পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জিদের কোনো অসুবিধা হোক, বিজেপি সরকার চায় না। যেটা অভিজিৎ গাঙ্গুলি বিজেপির ভেতরে গিয়ে বুঝেছেন, সে কাজ আমরা রাস্তায় দাঁড়িয়ে বহুদিন ধরে বলছি, আপনাদের কাছে এটা বলছি। অনেক লাফালাফি দেখেছি, এই লাফালাফির আয়ু আর 1.5 মাস। শুনুন, আজকে মার্চ মাসের 27 তারিখ, এই মাসে আর 3 দিন বাকি আছে, 4 দিন বাকি আছে, 28, 29, 30, 31, তারপর এপ্রিল মাসের 30 দিন, 4 আর 30-এ হলো 33 দিন, তারপর মে মাসের 1, 2, 3 আরো 3 দিন, মানে 36 দিন। মে মাসের 4 তারিখ ভোটের রেজাল্ট বেরোবে। শুনুন, বাতি বাংলা কথা বলছি, 15 বছর আমরা হেরেছি, অনেক মার খেয়েছি। গত 5 বছর বিধানসভায় একটা বিধায়ক নেই, তারপরে মাথা উঁচু করে দাঁড়িয়ে কমিউনিস্ট পার্টি করছি। বিধানসভায় ফিরে আসার জন্য করছি, বাংলায় ফিরে আসার জন্য করছি, বাংলায় ফিরবো জানি বলে করছি। কিন্তু আপনাদেরকে বলছি,
5ই মে দুপুরবেলা বিজেপি হারবে পশ্চিমবাংলায়। পশ্চিমবাংলায় কিন্তু বিজেপি জিতছে না। 5ই মে বিজেপি গোহারা হারছে। আমি দেখতে চাই 4 মে, আমি দেখতে চাই 4 মে দুপুর 2টোর পরে শুভেন্দু অধিকারী আর কত মিনিট বিজেপি থাকে আর ক কেজি হিন্দু থাকে 4 মে দুপুরবেলার পরে শুভেন্দু অধিকারী আমরা দেখতে চাই। শুনুন, আমাদের না পতাকা বদলানোর অভ্যেস নেই। আমাদেরকে নিয়ে বলে না দেশদ্রোহী, হাতে পাকিস্তানের পতাকা, এই পতাকা সেই পতাকা। আমাদের পতাকা বেচার অভ্যেস নেই। শুভেন্দু অধিকারীর হাতে একটা সময় কংগ্রেসের পতাকা ছিল, তারপরে তৃণমূল থেকে ভালো অফার পেলো, হাতে কংগ্রেসের পতাকা ফেলে দিয়ে তৃণমূলের পতাকা তুলে নিল। তারপর বিজেপি থেকে ভালো অফার পেলো, তৃণমূলের পতাকাটাকে ফেলে দিয়ে হাতে বিজেপির পতাকা তুলে নিল। আজকে ওর হাতে ভারতের পতাকা রয়েছে, কালকে পাকিস্তানের কাছ থেকে ভালো টাকা পয়সা পাবে, ভারতের পতাকা ফেলে দিয়ে পাকিস্তানের পতাকা তুলে নেবে এই শুভেন্দু অধিকারী। আরে আমরা কোনোদিন হাতে লাল পতাকা বিক্রি করিনি, আমরা কোনোদিন দেশের জাতীয় পতাকাও বিক্রি করবো না। যে পতাকা নিয়ে জন্মেছি সেই পতাকা নিয়ে মরবো। শুভেন্দু ফুভেন্দুর কাছ থেকে আমাদেরকে দেশ শিখতে হবে না, এ সমস্ত পতাকা বেচা মালের কাছ থেকে আমাদেরকে পতাকা শিখতে হবে না। আপনাদেরকে বলছি, ও 3টে পার্টি পাল্টেছে জীবনে। এই মে মাসের 4 তারিখ বিজেপি হারবে পশ্চিমবাংলায়। বিজেপির অনেক পুরনো নেতা রয়েছে, দিলীপ ঘোষ হয়তো তারপরেও বিজেপি করবেন, সমীর ভট্টাচার্য তারপরেও বিজেপি করবেন। কিন্তু এই সমস্ত পতাকা বেছে খাওয়া মাল যারা মন্ত্রী হওয়ার জন্য তৃণমূলে গেছিল, তারপরে আবার ওখানে ভাইপো এসে গেছে বলে দেখলো তৃণমূলের আমি একদিন যুবরাজ ছিলাম, এখন মমতা ব্যানার্জির নিজের ঘরের যুবরাজ এসে গেছে, আমার আর সেই অকাত থাকলো না তৃণমূলে, আমি চললাম বিজেপিতে। এইসব যারা করেছে না, তারা হারার জন্য বিজেপি করেনি। যেদিন বিজেপি হারবে পশ্চিমবাংলায়, পরের দিন থেকে কিন্তু বিজেপি পার্টিটাকে খুঁজে পাওয়া যাবে না। পশ্চিমবাংলা থেকে পরের দিন থেকে বিজেপি পার্টিটাকে খুঁজে পাওয়া যাবে না, এই সমস্ত নেতাগুলোকে খুঁজে পাওয়া যাবে না। এই মাটিতে আমরা ছিলাম, আমরা আছি, এই মাটিতে আমরা থাকবো। বামপন্থীদেরকে জেতান। পশ্চিমবাংলার পঞ্চায়েতগুলো এখন লুটের আঁকড়া, বাস্তুকুকুর বাসা হয়ে রয়েছে। যেখানে যেখানে বামপন্থীদেরকে জেতাবেন, পঞ্চায়েত তৃণমূল যেভাবে দখল করে থাকুক না কেন, তৃণমূলের চোরগুলো যদি পঞ্চায়েতে বসে চুরি করে, পঞ্চায়েত ভোট পশ্চিমবাংলা আবার পরে কবে হবে দেখা যাবে। তৃণমূলের দখল করা পঞ্চায়েতগুলোতে বসে বসে চুরি হচ্ছে, লাথি মেরে বার করবো ওগুলোকে পঞ্চায়েত থেকে, লাথি মেরে বার করে জনগণের পঞ্চায়েত তৈরি হবে পশ্চিমবাংলাতে। যতগুলো পুরসভা গায়ের জোরে দখল করে রেখেছে, জনগণের পুরসভা তৈরি হবে। এদেরকে তো আপনারা দেখছেন, এদের চরিত্র। এই জেলাতে শুভেন্দুর ডানাত ছিল এই পবিত্র কর, নিজের দলের সে তৃণমূল কংগ্রেসের রবীন্দ্রনাথ মান্না বলে ওদের পার্টির নেতাকে, তৃণমূলের নেতাকে খুন করেছিল। তৃণমূলের নেতাকে খুন করেছিল, করে 6 মাস জেল খেটেছে। তৃণমূলের সরকার জেল খাটিয়েছিল, তাকে ফিরিয়ে এনে এখন তৃণমূলের প্রার্থী করেছে। মিডিয়া এখন বিজেপি আর তৃণমূল দেখিয়ে বলছে দেখো কি লড়াই করছে বিজেপি আর তৃণমূল। নন্দীগ্রামে দেখো শুভেন্দুর ডান হাতকে তৃণমূল প্রার্থী করে দিয়েছে, তো ভবানীপুরে মমতার বিরুদ্ধে শুভেন্দু নিজেই গিয়ে বিজেপির প্রার্থী হয়ে গেছে। ভাবুন কি সার্কাস। এই নন্দীগ্রাম আর ভবানীপুরের দিকে তাকালে বোঝা যায় বাংলার রাজনীতিকে কি সার্কাস বানিয়েছে এরা। নন্দীগ্রামে যে তৃণমূল প্রার্থী সে কদিন আগে অব্দি বিজেপি করতো, আর ভবানীপুরের যে বিজেপি প্রার্থী সে 2 দিন আগে অব্দি তৃণমূল করতো। এই হচ্ছে পশ্চিমবাংলা এদের সার্কাস। এই নোংরামিকে, এই সার্কাসকে আপনারা প্রত্যাখ্যান করুন। নতুন বাংলা আমরা করতে চাই, আপনাদের সবাইকে আমাদের পাশে চাই। আমি আপনাদের সবার কাছে আবেদন করছি, এখানে যারা আমাদের কর্মীরাও আছেন তাদের কাছেও আবেদন করছি, এই গণতন্ত্রকে বাঁচানোর লড়াই, এই বাংলাকে গড়ে তোলার লড়াই পাশ কাটিয়ে লড়া যাবে না, চোখে চোখ রেখে লড়তে হবে। তার জন্য অনেক আত্মত্যাগ করেছি, আরো আত্মত্যাগ করতে হবে দরকার পড়লে, কিন্তু পাশ কাটিয়ে লড়াই জেতা যাবে না। কেউ মনে মনে এটা ভাববেন না যে ঠিক আছে, বসে বসে হিসাব করবেন না যে ওই এলাকা থেকে আমরা জিতবো, ওই বুথে আমরা লিড পাবো, আমার বুথটাতে মাইনাস হলেও কোনো অসুবিধা নেই, আমরা তো এখানে ওখান থেকে লিড পাবো, পেয়ে সিটটা জিতে যাবো। ওই সমস্ত ধান্দাবাজি করে যে বসে থাকবে আজকের দিনে কমিউনিস্ট পার্টি, তার জন্য নয়। আপনাদের পরিষ্কার বলছি, যে যেখানে আছেন, যে বুথে আছেন, সিদ্ধান্ত নিতে হবে আমার নিজের বুথে আমাকে লিড পেতে হবে, আমার নিজের বুথে বাম গণতান্ত্রিক প্রার্থীকে আমাদেরকে লিড দিয়ে যেতে হবে। অন্য বুথের লিডে বিধানসভা কেন্দ্র জিতবো এই স্বপ্ন নিয়ে কেউ বসে থাকবেন না। এই জেতার লড়াই নিজের বুথকে বাদ দিয়ে নয়, নিজের বুথে জিততে হবে, নিজের বুথে লিড পেতে হবে। নিজের বুথে লিড যার, বিধানসভা তার, বুথ যার, বিধানসভা তার, বুথ যার, বাংলা তার। নিজের বুথে লিড পাবেন, 4 তারিখ লাল আবির খেলবেন, 4 তারিখ থেকে বাংলার চাকা ঘোরা শুরু করবে।